আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বাংলা এক্সপ্লোর চ্যানেল। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। তো স্যাটেলাইট হচ্ছে পৃথিবী, সূর্য বা একটা বড় বস্তুকে কেন্দ্র করে যদি একটা ছোট বস্তু ঘুরে বা আবর্তন করে তবে এই ছোট বস্তুকে স্যাটেলাইট বলে। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাহলে চাঁদ একটা স্যাটেলাইট বা উপগ্রহ, আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাহলে পৃথিবীও একটা স্যাটেলাইট বা উপগ্রহ। চাঁদ, পৃথিবী এগুলো হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক স্যাটেলাইট। তো বঙ্গবন্ধু 1 হচ্ছে মানুষের তৈরি বা কৃত্রিম স্যাটেলাইট। এই কৃত্রিম স্যাটেলাইটগুলোকে পৃথিবী থেকে রকেট দিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে একটা নির্দিষ্ট গতি দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেই থাকে। তো টাকা খরচ করে এই স্যাটেলাইটগুলোকে পাঠানো হয় কিছু কাজের জন্য, যেমন ছবি তোলা, টেলিফোন, টিভি দেখা, জিপিএস, আবহাওয়া বা গবেষণার জন্য। বঙ্গবন্ধু 1 হচ্ছে একটা টেলিকমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। যেমন ঢাকা থেকে কোনো টিভি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করলে তার সিগন্যাল চলে যাবে এই স্যাটেলাইটে, আর এই স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করে এই সিগন্যাল বর্ধিত করে পাঠিয়ে দিবে তার কাভারেজ এলাকায়। ধরুন সেন্ট মার্টিন দ্বীপ যদি এই কাভারেজ এলাকার ভিতরে থাকে তাহলে এই দ্বীপের যে কেউ একটা রিসিভার দিয়ে অনুষ্ঠান দেখতে পারবে। বাংলাদেশ এতদিন অন্য দেশের স্যাটেলাইট ভাড়া নিয়ে এই কাজ করত। তো বাংলাদেশ হচ্ছে 57তম দেশ যাদের অন্তত একটা স্যাটেলাইট আছে। তো ওই 57টি দেশের মধ্যে হাতে গোনা 10-12টি দেশ, যেমন রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জাপান, চীন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইন্ডিয়া, ইসরায়েল সহ কিছু দেশের নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠানোর রেকর্ড আছে। বাকি দেশগুলোকে এদের কাছ থেকে সাহায্য নিতে হয়। তো ওইরকম একটা স্যাটেলাইট মহাকাশে পাঠাইতে চাইলে 4টা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমেই লাগবে একটা অরবিটাল স্লট, অর্থাৎ মহাকাশে যেখানে স্যাটেলাইট থাকবে, আর লাগবে একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইট পাঠানোর জন্য লাগবে রকেট, আর পরিচালনার জন্য লাগবে 8 কন্ট্রোল স্টেশন। প্রথমে আসি অরবিটাল স্লট। তো স্যাটেলাইট যেই পথে ঘুরে এই পথই হলো অরবিট। আজকে পর্যন্ত মহাকাশে যত স্যাটেলাইট আছে প্রতিটার নিজস্ব একটা অরবিট আছে। কিছু স্যাটেলাইট অরবিট আছে পৃথিবীর খুব কাছাকাছি, আবার কিছু অরবিট আছে পৃথিবী থেকে অনেক দূরে। পৃথিবীর কাছাকাছি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটারের ভিতরে যে অরবিটগুলো আছে এগুলো হচ্ছে লো আর্থ অরবিট। আবার হাই আর্থ অরবিট হচ্ছে 35,786 কিলোমিটার এবং তার উপরে। হাই আর্থ এবং লো আর্থের মাঝখানে যে অরবিটগুলো আছে এগুলো হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট। আবার পৃথিবী যেই দিকে ঘুরে ইকুয়েটর বরাবর, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে অরবিট, এই দিকে হলে এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিট। আবার ইকুয়েটর থেকে অ্যাঙ্গেল হলে এটা ইনক্লাইন্ড অরবিট। আবার অরবিট যদি পৃথিবীর উত্তর দক্ষিণ বা পোল বরাবর হয় তাহলে পোলার অরবিট। তো যাই হোক, অনেক ধরনের অরবিটে আছে, কিন্তু স্যাটেলাইট কোন অরবিটে থাকবে এটা নির্ভর করবে স্যাটেলাইট কী উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যেমন পৃথিবী থেকে মাত্র 705 কিলোমিটার উপরেও স্যাটেলাইট আছে এবং মাত্র 99 মিনিটে তার অরবিটে একবার ঘুরে আসে। আর্থ অবজারভেশনের জন্য এই স্যাটেলাইট ব্যবহার করা হয়। আবার পৃথিবী থেকে 20,000 কিলোমিটার উপরেও স্যাটেলাইট আছে যে কিনা 12 ঘন্টায় তার এই অরবিট চক্কর দেয়। তো জিপিএস স্যাটেলাইটের জন্য এই অরবিট ব্যবহার হয়। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে পৃথিবী নিজে একবার ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী থেকে 35,786 কিলোমিটার উপরে ইকুয়েটর বরাবর যে অরবিট আছে, এই অরবিটের স্যাটেলাইটগুলো তাদের অরবিটে একবার ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর এই অরবিটের নাম হচ্ছে জিও স্টেশনারি বা ভূস্থির অরবিট। অর্থাৎ এই অরবিটের স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে দেখলে স্থির মনে হবে। ধরি বাংলাদেশ আছে এইখানে আর স্যাটেলাইট ছেড়ে দেওয়া হয়েছে এইখানে, তো 12 ঘন্টা পর বাংলাদেশ আসবে এইখানে, যেহেতু পৃথিবী ঘুরতেছে, আর স্যাটেলাইট আসবে এইখানে। অনুরূপ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড পর বাংলাদেশ আসবে আগের জায়গায়, স্যাটেলাইটও আসবে আগের জায়গায়। অর্থাৎ এই স্যাটেলাইট সবসময় বাংলাদেশের উপরেই থাকবে। এই অরবিটের সুবিধা হচ্ছে গ্রাউন্ড অ্যান্টেনাগুলো স্যাটেলাইটের দিকে একবার সেট করে রাখলে অ্যান্টেনার মুভ করাইতে হয় না। সাধারণত কমিউনিকেশন স্যাটেলাইটগুলোর জন্য এই অরবিট ব্যবহার করা হয়। তো বাংলাদেশের স্যাটেলাইট হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। তাই বাংলাদেশের স্লট লাগবে হচ্ছে এই জিও স্টেশনারি অরবিট। তো এই অরবিটের মালিক কেউই না, বাংলাদেশও না, রাশিয়াও না। স্লট নিতে চাইলে টাকাও লাগে না।
আগে আসলে আগে পাবেন এই হিসাবে অরবিট বরাদ্দ হয়, কিন্তু এই অরবিটে মাত্র 1800-এর মতো স্যাটেলাইট থাকতে পারবে। তাই এই জিও স্টেশনারি অরবিটে কম্পিটিশন একটু বেশি, বিশেষ করে টেলিকম কোম্পানিগুলো মার্কেট ধরার জন্য এই অরবিট টার্গেট করে। তো যে কোনো দেশ বা অর্গানাইজেশন এই অরবিটে স্যাটেলাইট পাঠাইতে চাইলে কিছু নিয়ম মেনে স্যাটেলাইট পাঠাইতে হয়। যেমন একটা স্যাটেলাইট থেকে অন্য একটা স্যাটেলাইটের দূরত্ব নির্দিষ্ট হতে হবে যাতে সংঘর্ষ না হয়, এবং অন্য দেশের স্যাটেলাইটের যাতে ফ্রিকোয়েন্সি সমস্যা না হয়। আর এই নিয়মকানুনগুলো দেখাশোনা করে হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ। এই আইটিইউ হচ্ছে জাতিসংঘের একটা এজেন্সি। তাই স্যাটেলাইট পাঠাইতে চাইলে আইটিইউ এর কাছে অরবিটের জন্য আবেদন করতে হয় যে আমরা এই অরবিটে একটা স্যাটেলাইট পাঠাতে চাচ্ছি। তখন আইটিইউ দেখবে কেউ এই স্লটের জন্য আগে আবেদন করছে কিনা, অথবা অন্য কোনো দেশের অবজেকশন আছে কিনা। যেমন বাংলাদেশ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট পাঠানোর আগে কয়েকটা অবস্থানে স্লট চেয়ে আবেদন করেছিল আইটিইউ এর কাছে, কিন্তু জটিলতা দেখা দিছে, তাই বাংলাদেশ স্লট পায় নাই। অনেকেই আমাদের আগেই মহাকাশে গিয়ে বসে আছে। তো বাংলাদেশ যেহেতু আগে স্যাটেলাইট পাঠানোর অভিজ্ঞতা নাই, তাই বাংলাদেশের স্যাটেলাইট সম্পর্কে ধারণাও নাই। তাই বাংলাদেশ স্যাটেলাইট বিশেষজ্ঞ স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল, একটা আমেরিকান কোম্পানি, এর সাথে চুক্তি করে শুধু বুদ্ধি নেওয়ার জন্য যে কিভাবে স্যাটেলাইট পাঠানো যায়। স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল হচ্ছে ইন্টারন্যাশনাল বুদ্ধিজীবী, টাকা দিয়ে বুদ্ধি বিক্রি করে। স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল বুদ্ধি দিছে যে রাশিয়ার স্পুটনিকের কাছে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে একটা স্লট আছে, যে স্লটে স্যাটেলাইট থাকলে বাংলাদেশ কভার করবে। এই বুদ্ধিজীবীদের পরামর্শ মোতাবেক বাংলাদেশ স্পুটনিকের সাথে $28 মিলিয়ন মূল্যের একটা চুক্তি করে, এবং ফাইনালি বাংলাদেশ টাকার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে এই জিও স্টেশনারি অরবিটে একটা স্লট পায়। এখন অরবিটাল স্লট আছে। অরবিটাল স্লট হচ্ছে একটা ফাঁকা জায়গা, এখানে স্যাটেলাইট পাঠানো যাবে। এখন দরকার স্যাটেলাইট। তো স্যাটেলাইটের উদ্দেশ্য অনুযায়ী এর গঠনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ছবি তোলার জন্য হলে স্যাটেলাইটে ক্যামেরা থাকবে, জিপিএসের জন্য হলে অ্যাটমিক ক্লক থাকবে। তো বাংলাদেশের দরকার হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। একটা কমিউনিকেশন স্যাটেলাইটের মূল অংশ হচ্ছে এতে অ্যান্টেনা থাকবে, আর সংকেত রিসিভ করা এবং অ্যাম্প্লিফাই করার জন্য থাকবে ট্রান্সপন্ডার, আর থাকবে বিদ্যুতের জন্য ব্যাটারি এবং সোলার প্যানেল। তো বিশ্বের বেশ কিছু কোম্পানি যেমন এস্ট্রিয়াম, বোয়িং, লকহিড মার্টিন, থালেস, এলেনিয়া স্পেস, আরও কিছু কোম্পানি আছে যারা স্যাটেলাইট তৈরি করে। তো বাংলাদেশ এই স্যাটেলাইট তৈরির জন্য ফ্রান্সের কোম্পানি থালেস এলেনিয়া স্পেসের সাথে 1908 কোটি টাকার একটা চুক্তি করে। থালেস এলেনিয়া স্পেস স্যাটেলাইট নির্মাণের পাশাপাশি কী কী সুবিধা দিবে, স্যাটেলাইট কাজ না করলে আর দায়ভার কে নেবে, ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু কন্ট্রাক্ট বা চুক্তিতে উল্লেখ থাকে। তো এই স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে 15 বছর, এবং এই স্যাটেলাইটে 40টি ট্রান্সপন্ডার আছে, যা বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ সার্কভুক্ত দেশসমূহ কভার করবে। এখন অরবিট আছে এবং স্যাটেলাইট আছে। তো এখন কাজ হচ্ছে স্যাটেলাইটকে অরবিটে পাঠানো। স্যাটেলাইট নিজে অরবিটে যাওয়ার ক্ষমতা নেই, কারণ স্যাটেলাইটে এত বড় ইঞ্জিন থাকে না। একে পাঠাতে হয় রকেট দিয়ে। পাঠানোর পর তার গতির জন্য ইঞ্জিন ছাড়াই আবার একাই চলতে থাকে। এখানে নিউটনের গতির সূত্র কাজ করে, যেমন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে। স্যাটেলাইটের ক্ষেত্রেও তাই। রকেট দিয়ে স্যাটেলাইট ছুঁড়ে মারা হয় এবং ফাইনাল স্টেজে গিয়ে রকেট থেকে স্যাটেলাইট আলাদা হয়ে যায়, এবং যে গতি দিয়ে দেওয়া হয় ওই গতিতেই চলতে থাকে। আর যেহেতু স্যাটেলাইটগুলো পাঠানো হয় বায়ুমণ্ডলের অনেক উপরে, তাই বাতাসের কোনো বাধা থাকে না, কিন্তু এখানে পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। তাই গতির জন্য স্যাটেলাইট চলে যেতে চায় এই দিকে, আর পৃথিবীর আকর্ষণ তাকে নিয়ে আসতে চায় পৃথিবীর কেন্দ্রের দিকে। এই দুইটা বল ব্যালেন্স করা হয়। আর এই দুইটা বল ব্যালেন্স করার জন্য স্যাটেলাইট পাঠানোর আগেই নির্ধারণ করা হয় যে পৃথিবী থেকে স্যাটেলাইট কত উচ্চতায় থাকবে, ওই উচ্চতায় স্পিড কত দিতে হবে। যেমন পৃথিবীর কাছাকাছি স্যাটেলাইটগুলোর স্পিড বেশি, কারণ পৃথিবীর কাছাকাছি পৃথিবীর আকর্ষণ বল বেশি থাকে। আবার উপরের দিকের স্যাটেলাইটগুলোর স্পিড কম। যেমন এই জিও স্টেশনারি অরবিটের উচ্চতা হচ্ছে 35,786 কিলোমিটার। এই উচ্চতায় পৃথিবীর যে আকর্ষণ বল কাজ করে, স্যাটেলাইটগুলোর গতি প্রতি সেকেন্ডে 3 কিলোমিটারের মতো দিলেই ব্যালেন্স হয়ে যায়।
তখন সেই স্যাটেলাইট এই অরবিট বরাবর চলতে থাকে। তো বঙ্গবন্ধু 1 পাঠানোর জন্য থ্যালেস অ্যালেনিয়া স্পেস আমেরিকার স্পেস এক্স এক্সপ্লোরেশন টেকনোলজি কর্পোরেশন বা স্পেস এক্স কোম্পানি এর সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী স্যাটেলাইট ফ্রান্স থেকে আমেরিকার ফ্লোরিডায় নিয়ে আসা হয় এবং ফ্যালকন 9 রকেটের সাথে সংযুক্ত করে 12 মে 2018 সালের 12 মে তারিখে সফল উৎক্ষেপণ হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইট কন্ট্রোল করার জন্য দরকার 8 কন্ট্রোল স্টেশন। অবশ্য 8 কন্ট্রোল স্টেশন উৎক্ষেপণের আগেই নির্মাণ করা হয়। তো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের জন্য গাজীপুরে মেইন কন্ট্রোল স্টেশন এবং বেতবুনিয়ায় সেকেন্ডারি কন্ট্রোল স্টেশন আছে। এই স্টেশনের যন্ত্রপাতি ইনস্টলেশন এবং প্রাথমিক কন্ট্রোল স্যাটেলাইট কোম্পানি করে দিছে। তো এই কন্ট্রোল স্টেশন থেকে মেইনলি 2 ধরনের কন্ট্রোল হয়ে থাকে, একটা হচ্ছে স্যাটেলাইটকে কন্ট্রোল করা আর একটা হচ্ছে নেটওয়ার্ক কন্ট্রোল করা। যেমন পৃথিবী একবারে গোলাকার না, তাই পৃথিবীর আকর্ষণ বল এই অরবিটের সব জায়গায় সমান না, তাই কম বেশি আকর্ষণের জন্য স্যাটেলাইট তার অরবিট থেকে সরে আসতে পারে। তাই স্যাটেলাইটে থ্রাস্টার থাকে, এই থ্রাস্টার অন করে স্যাটেলাইটকে আবার তার অরবিটে প্লেস করা যায়। আবার যখন স্যাটেলাইটের মেয়াদ শেষ হয়ে যায় তখন এই থ্রাস্টার অন করে এই অরবিটের 200-300 কিলোমিটার উপরে আরেকটা অরবিটে পাঠিয়ে দেওয়া হয়। এই অরবিটের নাম হচ্ছে গ্রাভিয়াট বা গুরুস্থান অরবিট। এছাড়াও স্যাটেলাইট নিয়মিত চেক আপ করা হয় ডাক্তারের মতো, যেমন স্যাটেলাইটের সবগুলো যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কিনা, আর এই কাজগুলো করা হয় গ্রাউন্ড স্টেশন থেকে। তো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট পরিচালনা এবং মার্কেটিংয়ের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা BCSCL নামে একটা কোম্পানি গঠন করা হয়েছে। এখানে কিছু লোকদের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি থেকে ট্রেনিং করিয়ে নিয়ে আসা হয়েছে আর প্রাথমিক সাপোর্ট স্যাটেলাইট কোম্পানি দিয়েছে। তো এই স্যাটেলাইট কীভাবে কাজ করে? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের কাভারেজ এলাকা হচ্ছে বাংলাদেশ, সার্কভুক্ত দেশসহ ইন্দোনেশিয়া, ফিলিপাইন। বাংলাদেশ থেকে কোনো লাইভ অনুষ্ঠান সম্প্রচার হলে এই স্যাটেলাইটের মাধ্যমে ফিলিপাইনে কেউ দেখতে পাবে, কিন্তু আমেরিকা থেকে কোনো লাইভ অনুষ্ঠান এই স্যাটেলাইট কভার করতে পারবে না, কারণ পৃথিবী গোলাকার আর ফ্রিকোয়েন্সি চলে সোজা পথে। তাই আমেরিকার ফ্রিকোয়েন্সি এই স্যাটেলাইট নাগাল পাবে না, কিন্তু আমেরিকার উপরেও কারো না কারো স্যাটেলাইট আছে। তখন আমেরিকার ফ্রিকোয়েন্সি চলে যাবে এই স্যাটেলাইটে এবং এই স্যাটেলাইট থেকে এই স্যাটেলাইট কমিউনিকেট করতে পারবে। এই স্যাটেলাইট থেকে এই এলাকায় আমেরিকার লাইভ অনুষ্ঠান দেখা যাবে। অর্থাৎ এরকম 3টা স্যাটেলাইট হলে পুরো পৃথিবী কভার করা যাবে। তো কী সুবিধা পাওয়া যাবে এই স্যাটেলাইট থেকে? মূলত বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। যেহেতু এই স্যাটেলাইট পুরো বাংলাদেশ কভার করে, তাই কোনো দুর্গম এলাকা বা দ্বীপেও টেলিযোগাযোগ এবং সম্প্রচার সেবা দেওয়া যাবে। বাংলাদেশ এতদিন টাকা দিয়ে অন্য দেশের স্যাটেলাইট ব্যবহার করত, এখন এই স্যাটেলাইট ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে। তাছাড়া যেহেতু বাংলাদেশ ছাড়াও আরও কিছু দেশ কভার করে, তাহলে এই সব দেশে মার্কেট ধরতে পারলে লাভবান হওয়া যাবে। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অরবিট লিজ নেওয়া, স্যাটেলাইট তৈরি, কন্ট্রোল স্টেশন, বিমা সব কিছু মিলিয়ে সর্বমোট খরচ হয় 2765 কোটি টাকা। তো যাই হোক, আমি স্যাটেলাইট বিশেষজ্ঞ না, জেনারেল নলেজ থেকে এতটুকু শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা স্যাটেলাইট আছে, তাই আমাদের একটু জানা থাকা দরকার। ভিডিওটি শেয়ার করে রাখবেন। ভিডিওটি দেখলে স্যাটেলাইট সম্পর্কে একটু প্রাথমিক ধারণা তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।